নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের অধ্যায় 2-এর সেট ও ফাংশন এর সৃজনশীল সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমি তোমাদেরকে একটি বিষয় সম্পর্কে ধারণা দিচ্ছি, তা হলো সেট। এটা তোমরা নবম শ্রেণীতে শিখে আসছো, অষ্টম শ্রেণীতে ছিল। তারপর আমি তোমাদের সেট সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তা হলো, সেটের সংজ্ঞাটা হলো বাস্তব বা চিন্তার জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। এখন প্রশ্ন থাকতে পারে, বাস্তব বা চিন্তা জগৎ বলতে কি বোঝানো হয়? যেমন আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেটা ব্যবহার করি, যেমন আমরা বলি ডিনার সেট, ফ্যামিলি সেট, সোফা সেট, অর্থাৎ অনেকগুলো রাশির একত্রে আমরা সংক্ষেপে প্রকাশ করি। যেমন এটি ডিনার সেট বললে বোঝানো হয় যে ডিনার সেটের মধ্যে অনেক আইটেমস থাকতে পারে, 40 আইটেমস, 30 আইটেমস, 25 আইটেমস। এগুলোকে বলতে গেলে অনেক সময় দরকার, কিন্তু আমরা সংক্ষেপে বলি যে একটি ডিনার সেট, তাহলে বোঝা যাবে ডিনারের ওখানে অনেকগুলো উপাদান নিয়ে এটা সেট জড়িত রয়েছে। এভাবে আমাদের আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম আরও অনেক রাশিকে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করি। যেমন তোমরা নারায়ণগঞ্জ হাই স্কুলের স্টুডেন্ট, আমরা যদি বলি নারায়ণগঞ্জ হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাহলে বোঝানো হবে দশম শ্রেণীতে যত স্টুডেন্ট আছে, সায়েন্স, কমার্স, আর্টস, সকল স্টুডেন্টকে বোঝানো হচ্ছে। কিন্তু প্রতিটি স্টুডেন্টকে নাম ধরে বললে অনেক সময় দরকার। এভাবে আমরা সংক্ষেপে সেটের মাধ্যমে এটি রাশিকে প্রকাশ করতে পারি। তারপরে হলো ফাংশন। ফাংশন দেখো, আমাদের ফাংশন গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনেও ফাংশনের সাথে আমরা অনেক পরিচিত রয়েছি। এখানে আমি বললাম এক্স এবং ওয়াই দুটি চলক এমনভাবে সম্পর্কযুক্ত হবে যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়। এরকম কিভাবে হতে পারে? যেমন দেখো, আমি এটা এখানে লিখলাম, যেমন ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 3x + 5। এখন আমি এখানে এটা কিভাবে লিখলাম, এটাকে বললাম x, এটাকে বললাম y। আমি যদি এখানে x এর মান 1 বসাই, তাহলে এই ক্ষেত্রে দেখো 3 আর 1 গুণ করলে 3, 3 + 5 8, অর্থাৎ 1 বসালে কেবলমাত্র আমরা একটা মান পাচ্ছি। আবার যদি আমি এখানে 2 বসাই, 3 আর 2 গুণ করলে 6, 6 আর 5 যোগ করলে 11, অর্থাৎ আমি 2 বসালে পাচ্ছি হলো 11। এভাবে দেখা যাচ্ছে কি যে এখানে আমাদের x এর মান একটা বসালে y এ কেবলমাত্র একটি মানই পাওয়া যায়। যেমন এখানে দেখো, আমি বসালাম 1, তাহলে 3 আর 1 গুণ করলে 3 + 5 8, আবার 2 বসালে 3 আর 2 গুণ করলে 6 আর 5 যোগ করলে 11, অর্থাৎ x এর একটি মানের জন্য y এ কেবলমাত্র একটি মানই পাওয়া যায়। এরকম এভাবে যে কোনো দুটি চলক যদি পরস্পর সম্পর্কযুক্ত হয়, তাহলে যদি আমাদের x এর একটি মানের জন্য y এ কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তখন আমরা y কে x এর ফাংশন বলবো। আর এভাবে ফাংশনকে আমরা কি কি দ্বারা প্রকাশ করতে পারি দেখো, y, f of x, gx, fx, px, phi-x, আরও আছে psi-x, zeta-x। এটা তোমরা পরবর্তীতে জানবা। এখন তোমাদের দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে এতটুকু সম্পর্কে আলোচনা করা আছে। তো এখন সেট সম্পর্কে, সেটের অনেক প্রকারভেদ আছে, সার্বিক সেট, সসীম সেট, অসীম সেট, পূরক সেট। এগুলো সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো নবম শ্রেণীতে। জাস্ট আমি এখানে একটু তোমাদেরকে দেখালাম যদি তোমাদের মনে পড়ে। এখন আমরা সরাসরি তোমাদের সৃজনশীলে চলে যাব। আমি প্রথমেই একটা প্রশ্ন লিখছি, দেখো 1 নম্বরে কি দেওয়া আছে এখানে, এ বি সি তিনটি সেট। আমাদের a = দেওয়া আছে এখানে, a belongs to n such that x < 9 এবং x জোড় সংখ্যা। এভাবে b এর উপাদান দেওয়া আছে, c দেওয়া আছে, আর একটা ফাংশন দেওয়া আছে f of x, যেখানে তো আগেই বলা হয়েছে এখানে যে ফাংশনকে আমরা f of x দ্বারা প্রকাশ করি। এখানে ক নম্বরে বলছে b - c নির্ণয় করো। তাহলে আমরা b - c নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে আমাদের ডান পাশটা মুছে ফেলবো, তারপরে শুরু করলাম। তাহলে দেখো, আমাদের ক নম্বরে বলা হয়েছে b - c নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে b লিখলাম। তাহলে আমাদের b এর মানটা দেওয়া আছে x belongs to n such that x <= 7 এবং x বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার মধ্যে আমরা জানি 1, 3, 5, 7, 9, 11, 13 কন্টিনিউইং। তাহলে আমরা নিতে পারবো 7 পর্যন্ত, কারণ এখানে লেখা আছে 7 <= দেওয়া আছে। সেই হিসেবে আমরা এখান থেকে নিতে পারবো 1, 3, 5, 7। এবারে আমরা লিখব c ইকুয়াল, আমাদের কি দেওয়া আছে দেখো, x belongs to n such that 3 <= x <= 8 এবং x মৌলিক সংখ্যা। এখন তোমরা মৌলিক সংখ্যা সম্পর্কে সবাই জানো, তারপর আমি বলি। অর্থাৎ যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত
অন্য যে উৎপাদক থাকবে, অর্থাৎ মৌলিকের মধ্যে হলো অর্থাৎ যাকে আমরা অর্থাৎ ওইটার দুইটা মাত্র উৎপাদক থাকবে, যেমন 1 এবং ওই সংখ্যা নিজেই যে সংখ্যার উৎপাদক এটা বাদে অন্য উৎপাদক তার থাকে না, তাকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা। যেমন দেখো, যেমন 3 কে আমরা লিখতে পারি, এটাকে লেখা যায় 1 × 3, এর ছাড়া কিছু লেখা যায় না। 5 কে 1 × 5, এছাড়া কিছু লেখা যায় না। কিন্তু 4 কে 1 × 2, অর্থাৎ এটা এখানে এটাকে ভাবে লেখা যায় 1 × 2 × 2, অর্থাৎ এখানে এই 4 বাদেও এর আরো অনেক গুণনীয়ক আছে। আমরা জানি যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা। যেমন 3, 5, দেখো 3 এর 1 আর 3 বাদে অন্য কোনো উৎপাদক নেই। 5 এর 1 আর 5 ব্যতীত অন্য উৎপাদক নেই। কিন্তু 4 এর আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এই উৎপাদকগুলো মৌলিক, মানে মৌলিক উৎপাদক 1, 2, 4, অর্থাৎ এই 1 এবং 4 ছাড়াও আর 2 আছে। এভাবে আমরা জানি কি যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যার নিজে ব্যতীত আর অন্যান্য উৎপাদক থাকবে সেই মৌলিক সংখ্যা হবে না, আর যা থাকবে না সেই হবে মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখি এখান থেকে আমাদের 3 ≤ x ≤ 8, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 3 একটা মৌলিক সংখ্যা, 4 বলা যাবে না, 5, এরপরে হলো 7 বলা যাবে। তাহলে আমাদের এখানে হলো 3, 5, 7। এখন আমাদেরকে আমরা এখান থেকে একটা বিষয় নেব b - c। তাহলে b - c টা কিভাবে নির্ণয় করব? দেখো, প্রথমে আমরা লিখব b - c, b এর মান 1, 3, 5, 7, c এর মান 3, 5, 7। বিয়োগের অর্থ হলো আমাদের বাম দিকে থাকবে কিন্তু ডান দিকে থাকবে না। তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, দেখো আমাদের এখানে 1 আছে, এই 1টা আমাদের ডান দিকে নেই, তাই আমি এখানে 1 লিখতে পারবো। এরপরে যেমন 3 এখানে আছে, এখানে আছে, 5 এখানে আছে, এখানে আছে, 7 এদিকে আছে, এদিকে আছে, লেখা যাবে না। তাহলে শুধুমাত্র আমরা লিখতে পারলাম কোনটা? 1। এইটা হলো b - c। যদি তোমাদেরকে বলা হয় c - b নির্ণয় করো, আশা করি তোমরা করতে পারবে। তাহলে এইভাবে আমাদের ক নাম্বার কমপ্লিট। এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নে। এবারে দেখো আমরা চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে। আমরা প্রথমে কি করলাম, আমাদের খ নাম্বারে বলা আছে a ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে p অফ a ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে আমাদের c এর মানটা আমরা কোথায় পেয়েছি? ক হতে প্রাপ্ত লিখলাম। এবার এখানে আমাদের এর মান কি দেওয়া আছে? x belongs to n such that x less than 9 এবং জোড় সংখ্যা, অর্থাৎ 9 অপেক্ষা ছোট কিন্তু সেটা হবে জোড়। তাহলে আমাদের 9 অপেক্ষা ছোট জোড় কে কে আছে? এখানে হলো 2, 4, 6, 8। তাহলে আমরা এটা পেলাম। এবার আমরা এখান থেকে বের করব a ইন্টারসেকশন c। আমাদের এর মান হলো 2, 4, 6, 8, আর এখান থেকে আমাদের c এর মান হলো 3, 5, 7। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো রাশি কমন যাচ্ছে না, অর্থাৎ আমাদের এখান থেকে কিছুই কমন নাই। অর্থাৎ আমাদের c এর মান ছিল 3, 5, 7, আর এখান থেকে আমরা বললাম কি, যেমন এর মান হলো x ছোট জোড় সংখ্যা, জোড় সংখ্যার ভিতরে আছে আমাদের 2, 4, 6, 8। তাহলে আমাদের এখান থেকে আছে হলো ফাঁকা সেট, অর্থাৎ আমরা পেলাম কি p অফ a ইন্টারসেকশন c ইকুয়াল টু কি বলতো? ফাঁকা সেট। এখন আমরা দেখাবো এখান থেকে যে এর p অফ a ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তা আমাদের দেওয়া আছে, আমরা লিখবো যেখানে a ইন্টারসেকশন c এর এটা পাওয়ার সেটটা বের করে নেব আগে, p অফ a ইন্টারসেকশন c। তাহলে এখন যেহেতু ফাঁকা সেট, আমরা জানি ফাঁকা সেটকে তো কোনো উপাদান দ্বারা প্রকাশ করা যায় না, মানে এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। কিন্তু যখন আমরা জানি কি, যখন কোনো পাওয়ার সেট নির্ণয় করি, অর্থাৎ এটার কতগুলো উপসেট লেখা যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি উপসেট প্রকাশ করি, তাহলে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আমরা তখন এই ফাঁকা সেটটা লিখে এর বাইরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, অর্থাৎ উপাদান পেলাম আমরা, তখন এখানে উপাদান ধরতে হবে একটা। তাহলে আমরা লিখতে পারি এখানে আমাদের a ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা n। এখন আমাদের এখানে a ইন্টারসেকশন c এর কোনো উপাদান কি আছে? না, ফাঁকা সেট কোনো উপাদান না, তাহলে এটাকে ধরতে হবে 0। তো আমরা লিখব কি, যেখানে আমাদের a ইন্টারসেকশন c এর এটা হলো দেওয়া আছে, এই কথাটা তোমরা লিখে নিবা যে দেওয়া আছে এই ইন্টারসেকশনের উপাদান সংখ্যা n, আর আমরা এখানে পেলাম এত এর উপাদান সংখ্যা হলো 0। সুতরাং আমরা লিখতে পারবো n = 0। আর আমাদেরকে বলছে এটাকে অর্থাৎ 2n কে সমর্থন করে। আর আমরা পেলাম কি, যে p অফ a ইন্টারসেকশন c এর উপাদান এখানে পেলাম, কিন্তু এটা একটা উপাদান, এটা কিন্তু উপাদান না, কিন্তু এখানে একটা উপাদান বলতে হবে। আমরা লিখবো এখানে এরকম যে p অফ a ইন্টারসেকশন c এর
উপাদান সংখ্যা 1। তো 1 কে আমরা লিখতে পারি কিভাবে? আমরা জানি কোনো রাশির উপরে যদি আমরা নট চিহ্ন অথবা 0 বলি তাহলে তার মানটা 1 হয়ে যায়। তাহলে যেহেতু আমাদের বলছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, তাহলে আমরা এটার উপরে এটা দিতে পারি, অর্থাৎ 2 এর উপরে 0। ম্যাথমেটিক্সের ভাষায় বলে এটাকে নট বলে। তাহলে আমরা এটাকে বলতে পারি, যেমন এখানে যেহেতু এখানে 0, আমরা জানি n এর মান হলো 0, তাহলে আমরা এই 0 এর পরিবর্তে এখানে আমরা n বলতে পারবো। তাহলে আমরা পেলাম কি, যে p অফ ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করবে। তোমরা এখানে শর্ট লিখে দেবা SHOWED। আমি এটাকে আবার একটু বলি, কারণ তোমরা এই অঙ্কটা একটু অন্যরকম, অর্থাৎ আমরা যে প্রক্রিয়া কাজগুলো করি তার সাথে মানে একই অঙ্ক, তবে স্বাভাবিক প্রক্রিয়া থেকে একটু চেঞ্জ। যেমন এই ফাঁকা সেটটা নিয়ে আমি আবার বলি, আমাদের সি এর উপাদান হলো 357, এর উপাদান আমরা পেলাম এখান থেকে জোড় সংখ্যা বললে হবে 2 4 6 8। তাহলে এখন এই ইন্টারসেকশন সি, এ আর সি এর কমন সেট হবে কি 2 4 6 8, ইন্টারসেকশন আমাদের সি এর উপাদান হলো 357। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো 2 আছে, এখানে 2 নেই, 4 নাই, 6 8 এবং 3 5 কোনো কিছু কমন যাচ্ছে না। তাহলে আমাদের কি হবে এখানে ফাঁকা সেট। এখন আমরা এটা বের করব পি অফ ইন্টারসেকশন সি। আমরা জানি কি পি কে বলা হয় পাওয়ার সেট, বা ইংলিশে বলে পাওয়ার সেট, বাংলায় বলা হয় শক্তি সেট। এখন এটার কতগুলো শক্তি সেট আছে আমরা জানি, ফাঁকা সেটের কোনো এখান থেকে এটাকে শুধুমাত্র একটা সেট হিসেবে লেখা যায়। আমরা যখন ফাঁকা সেটকে প্রকাশ করি, ফাঁকা সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ এইভাবে প্রকাশ করা যায়, আবার এইভাবে প্রকাশ করা যায়। কিন্তু যদি আমরা এখানে এরকম চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে এটা কিন্তু হবে এটা ক্রস। এখন তাহলে এই দুইভাবে লেখা যায়। তাহলে এই যে আমাদের এর অর্থ হলো এখানে কোনো উপাদান নাই, কিন্তু যখন আমরা ফাঁকা পাওয়ার সেট নেব, তাহলে এই ফাঁকা সেটের বাইরে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবো। আবার যদি আমি এটা দ্বারা প্রকাশ করতাম, তাহলে আমি এখানে লিখতাম এইভাবে, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতাম, অথবা এটাকে তোমাদেরকে দেখানো হলো এইভাবে। দুইটা প্রক্রিয়া, হয় এটা দিবা অথবা এটা। তো এর অর্থ দ্বারা এখানে একটি উপাদান। তাহলে আমরা বললাম এখানে দেওয়া আছে, আমাদের বলাই আছে যে এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হলো n। আমরা লিখলাম দেওয়া আছে এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n। আর আমরা পেলাম কি, যে ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা পেলাম হলো 0, মানে এটা ফাঁকা সেট বললে বুঝতে হবে যে এখানে কোনো উপাদান নেই, অর্থাৎ 0 বললাম। তাহলে আমরা বললাম n এর মান হলো 0। এখন আমরা দেখাবো যে পি অফ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, এখানে কয়টা উপাদান, এখানে কিন্তু আমাদের এখানে কোনো উপাদান নাই, কিন্তু এখানে কিন্তু একটা উপাদান, এখানে আমরা 1 লিখলাম। এখন আমরা জানি কোনো রাশির উপরে যে আমরা 0 দেই তার মান হয়ে যায় 1। যেহেতু আমাদের প্রমাণে 2 টু দি পাওয়ার n, এই কারণে আমরা এখানে 2 এর উপরে 0 দিলাম, যাতে 0 এই 0 পরিবর্তে আমরা n দিতে পারি, এভাবে 2 টু দি পাওয়ার n। তো এই প্রক্রিয়া তোমার যত অঙ্ক আসবে তোমরা এইভাবে করবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নে। আচ্ছা, এখন দেখো আমাদের গ নম্বর প্রশ্নতে কি বলা আছে। যেমন এখানে আমাদের f of x দেওয়া আছে 1 plus x cube plus x6 ডিভাইড বাই x কিউব। তো আমাদেরকে দেখাতে বলছে, দেখাও যে f of x ইনভার্স 2 ইকুয়াল টু f of x স্কয়ার। তাহলে আমি প্রথমে আমাদের f of x ইনভার্স 2 সম্পর্কে তোমাদের শুরু করব। তো প্রথমে এটা বলে রাখি, x ইনভার্স 2 এর অর্থ কি 1 বাই x স্কয়ার। যদি তোমাদেরকে বলা হয় x ইনভার্স 3 এর অর্থ কি হবে 1 বাই x কিউব। তাহলে আমরা যখন লিখব এখানে f of x ইনভার্স 2 এর অর্থ হলো f of 1 বাই x স্কয়ার। তাহলে আমাদের যেখানে যেখানে x আছে আমরা তার পরিবর্তে 1 বাই x স্কয়ার ব্যবহার করব। তাহলে এই x এর পরিবর্তে আমি লিখব 1 বাই x স্কয়ার তার উপরে কিউব। এখানে লিখব আমি 1 বাই x স্কয়ার তার উপরে লিখব কিউব। এখানে লিখব আমি 1 বাই x স্কয়ার তার উপরে কিউব। এখন দেখো 1 বাই, এখানে একটা বিষয় দেখো, এখানে সরি এখানে ভুল হয়েছে, এখানে আমাদের 6 আছে, আমি 6 লিখবো। তাহলে এখন দেখো 1 এর উপরে কিউব মানে 1 x স্কয়ার। আমরা জানি এই পাওয়ার গুণ হয়, একটা বিষয় তোমাদের জেনে রাখা উচিত। যেমন দেখো আমি লিখলাম এখানে a স্কয়ার টু দি পাওয়ার 5। এই ধরনের ক্ষেত্রে এই পাওয়ারটা যোগ হবে, অর্থাৎ 2 + 5 7। কিন্তু যদি এরকম থাকে a স্কয়ার উপরে 5, তখন আমাদের কিন্তু এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তখন হবে টু দি পাওয়ার 10। এই বিষয়টা মনে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি এটা হলো x টু দি পাওয়ার 6, আর এটা হবে 1। এখানে 2 আর 6 গুণ করলে হবে এখানে 12, আর এখানে 1 বাই x টু দি পাওয়ার 6। এবারে দেখো এখানে লসাগু করলে কি হবে, আমরা জানি লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চটা নেব। যেমন এখানে আছে x টু দি পাওয়ার 6 আর এখানে আছে x টু দি পাওয়ার 12, আমরা নেব x টু দি পাওয়ার 12। তাহলে কি হচ্ছে লসাগুটা দেখো x টু দি পাওয়ার 12 লসাগু। এখন তুমি যখন এখানে 1 তো নিচে কিছু নাই, 1 ধরতে হবে। তাহলে এখানে এটা সরাসরি গুণ করলে আমাদের এখানে হবে x টু দি পাওয়ার 12 প্লাস এই x টু দি পাওয়ার 6 দ্বারা যখন আমরা x টু দি পাওয়ার 12 কে ভাগ করব, আমরা জানি ভাগের সময় পাওয়ার মাইনাস হয়, তখন থাকবে x টু দি পাওয়ার 6। এই x টু দি পাওয়ার 6 আর 1 গুণ করলে হবে x টু দি পাওয়ার 6।
প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 1 1 গুণ করলে 1। এবার একই রকম এখানে আমাদের নিচে যা আছে তাই থাকবে। এবারে দেখো আমাদের এই রাশিটা আমরা লিখবো, তবে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, যেমন 1 x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 12 ডিভাইড বাই x টু দি পাওয়ার 12 ইনটু এই x টু দি পাওয়ার 6 নিচে আছে যাবে উপরে আর এখানে 1টা নিচে। এখন এটার সাথে সম্পর্ক ভাগের, তাহলে ভাগ করলে কি দাঁড়াবে দেখো, 1 x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 12 নিচে হবে x টু দি পাওয়ার 6, অর্থাৎ 12 থেকে 6 বিয়োগ করলে x টু দি পাওয়ার 6, আর উপরে আমাদের অর্থাৎ এটা দিয়ে এটা ভাগ করলে আমাদের x6 আর 1 তো আর কোনো ফ্যাক্টর না, এখানে যা আছে তাই। আমাদের একটা পার্ট কমপ্লিট। এবার আমরা যাব আমাদের পরবর্তী বিষয় পার্টে, যেমন f অফ x স্কয়ার। তাহলে দেখো যখন আমি এখানে আমাদের f অফ x স্কয়ার লিখব, তখন আমাদের যেখানে x থাকবে তার পরিবর্তে আমরা x স্কয়ার লিখব। যেমন এখানে আছে x কিউব, তাহলে আমি এখানে লিখব x স্কয়ার তার উপরে কিউব। এখানে আমি x স্কয়ার তার উপরে লিখব আমি 6, আর নিচে এখানে x, এখানে এটার পরিবর্তে x স্কয়ার তার উপরে কিউব, x এর পরিবর্তে x স্কয়ার আর এখানে বাইরে কিউবটা দিলাম। তাহলে এখন 1 x এই 2 আর 3 গুণ করলে হবে 6, আর এখানে 2 আর 6 গুণ করলে হবে 12, আর এখানে x টু দি পাওয়ার 6। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে যা অর্থাৎ 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12 বিয়োগ x টু দি পাওয়ার 6, আর এখানেও তাই আছে। সুতরাং আমরা লিখতে পারবো, সুতরাং f অফ x ইনভার্স 2 ইকুয়াল টু f অফ x স্কয়ার আমাদেরকে দেখাতে বলছে, আমরা লিখে দেব SHOW শর্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন যাব পরবর্তী সৃজনশীলে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় সৃজনশীলটা দেখো তোমরা। প্রথমে এখানে আমাদের f অফ y ইকুয়াল টু দেওয়া আছে y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 y ইনটু 1 মাইনাস y, p অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6, আর g অফ x ইকুয়াল টু বলা আছে এখানে বলা আছে g অফ x ইকুয়াল 4x প্লাস 1 ডিভাইড বাই 4x মাইনাস 1। তোমার ক নম্বরে বলছে 1 প্লাস gx ডিভাইড বাই 1 মাইনাস gx এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বরটা দেখাচ্ছি এখন। তাহলে ক নম্বরে প্রথমে আমরা লিখবো এখানে g অফ x ইকুয়াল 4x প্লাস 1 4x মাইনাস 1। তো আমাদেরকে বলছে কিন্তু এখানে 1 প্লাস gx 1 মাইনাস gx এর মান নির্ণয় করো। তো আমরা একটা কাজ করতে পারি, দেখো এখানে এটা নিচে আমি এটা 1 লিখতে পারি। এখন 1 লেখার পরে আমি যেটাকে বিপরীতকরণ করে দেই, তাহলে আমাদের নিচের 1 যাবে উপরে, উপরে gx আসবে হলো নিচে। তাহলে দাঁড়াবে কি, এখানে আমরা এখানেও আমাদের ডান পাশেও আমরা একই রকম বিপরীতকরণ করব, অর্থাৎ আমাদের হর যাবে লবের জায়গাতে, লব আসবে হরের জায়গাতে। তাহলে এই যে 4x 1 সেই গেল আমাদের লবের এখানে, আর এই যে এখানে আমাদের 4x 1 সে আসলো আমাদের হরের এখানে। এটাকে সাইড নোট দিবা তোমরা, বিপরীতকরণ করে। এবারে আমরা করব যোজন বিয়োজন, অর্থাৎ 1 প্লাস gx, আর এখানে লিখলাম আমরা 1 মাইনাস gx ইকুয়াল এখানে হবে 4x 1 প্লাস 4x প্লাস 1, অর্থাৎ লবের সাথে হরের যোগফল। আবার একই রকম 4x 1 লিখে, অর্থাৎ লব আমরা লিখলাম, তারপরে হরের যে মানটা আছে এটা বিয়োগ করব, যেমন মাইনাস 4x 1 সাইড নোট দিবা, যোজন বিয়োজন করে। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা এই -1 +1 কাটা যাচ্ছে, তাহলে 4x যোগ করলে হবে 8x, আর এখানে আমাদের 4x -4 কাটা গেলে -1 -1 হবে -2, 2 দ্বারা আমরা যে 8 কে ভাগ করি হবে 4x, আর এই সাইনটা আমরা এখানে দিয়ে দেব। এটাই হলো আমাদের ক নাম্বার, অর্থাৎ 1 + gx ডিভাইড বাই 1 - gx এর মান। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে অ্যানসার লিখে দিবা -4x। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের খ নাম্বার প্রশ্নে। এবারে দেখো খ নাম্বারে কি বলা আছে, x এর কোন মানের জন্য px = 0 হলে px = 0 হবে এবং x belongs to a হলে এর প্রকৃত উপসেট সমূহ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা px = কি দেওয়া আছে এটা লিখব। দেখো px = আমাদের কি দেওয়া আছে এখানে, x³ - 6x² + 11x - 6। আমরা এটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কি দাঁড়াবে দেখো, x এর উপরে কিউব দিলাম মাইনাস, এটাকে আমরা কোন সূত্র নেব দেখো, সেটা হলো a - b হোল কিউব ইকুয়াল a³ - 3a² b + 3ab² - b³ এই সূত্রে আমরা প্রয়োগ করব এখানে। তাহলে আমাদের সূত্রের 3 দিলাম, আমাদের প্রথম রাশি x, আমরা x এর উপরে স্কয়ার দিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে 6 আছে, তাহলে 3 এর সাথে কত গুণ করলে 6 হবে 2 প্লাস
সূত্রের 3 আমাদের প্রথম রাশি অর্থাৎ a বলতে এখানে x থাকবে। এবারে আমাদের দ্বিতীয় রাশি আমরা পেয়েছি এখানে 2 2 এর উপরে স্কয়ার দেব মাইনাস 2 এর উপরে কিউব। এখন তুমি মিলে এখানে x কিউব দেখো 3 এর 2 গুণ করলে 6 এটা ঠিক আছে প্লাস 3 2 এর উপরে স্কয়ার দিলে 4 3 4 12 কিন্তু আমাদের এখানে আছে 11x তাই আমি যেটা বেশি লিখছি আমি এটা মাইনাস করে দিলাম -x। এবার এখানে -2 এর উপরে কিউব দিলে -8 কিন্তু এখানে আছে -6 আমরা এখানে দেব এখানে হলো +2 দেব আমরা। এখন এখানে আমরা লিখতে পারি কি দেখো x - 2 হোল কিউব সূত্র বললো আর এখানে কিছু কমন না গেলে আমরা -1 কমন নেব তাহলে -1 কমন নিলে হবে x আর মাইনাস প্লাসে -2। এবার আমরা যদি এখান থেকে x - 2 কমন নেই তাহলে দেখো এখানে x - 2 আছে 3টা আমি একটা কমন নিছি তাহলে থাকবে হলো এখানে x - 2 হোল স্কয়ার আর x - 2 আর x - 2 কে ভাগ করলে 1 1 এখানে থাকবে। তাহলে এখন আমরা দেখো পরের স্টেপে চলে যাচ্ছি এখান থেকে আমাদের এখানে এটার উপর হোল স্কয়ার আছে আর আমরা জানি 1 এর উপরে স্কয়ার দেওয়া যায় 1 এর উপরে স্কয়ার দিলে 1 1 ই থাকে তাহলে এটা সূত্র পড়ে এটা a স্কয়ার - b স্কয়ার a স্কয়ার - b স্কয়ার সূত্র হলো a + b * a - b। তাহলে এখন x - 2 এখানে হলো x - 2 + 1 x - 2 -1 তাহলে এই ক্ষেত্রে x - 2 x - 1 আর এখানে হলো x - 3। এখন যেহেতু এখানে আমাদেরকে বলছে x এর কোন মানের জন্য px 0 হবে তাহলে আমরা লিখব প্রশ্ন মতে x - 2 x - 1 x - 3 = 0। এবার লিখব আমরা হয় আমরা জানি যখন কতগুলো রাশির গুণফল এর মান শূন্য হয় তখন প্রতিটি রাশির মান পৃথকভাবে শূন্য হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হয় x - 2 = 0 তারপর অথবা লিখে লিখব আমরা x - 1 = 0। এবার আমরা লিখব অথবা x - 3 = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x = 2 এখান থেকে পাচ্ছি আমরা x = 1 এখান থেকে x = 3। এখন আমরা বলবো x এর মান 1 অথবা 2 অথবা 3 হলে p of x = 0 হবে। আমাদের প্রশ্ন বলছে x এর কোন মানের জন্য px = 0 হবে আমরা পেলাম x এর মান 1 অথবা 2 অথবা 3 অর্থাৎ আমি যদি এই ফাংশনে 1 অথবা 2 অথবা 3 বসাই তাহলে দেখা যাবে এটা সম্পূর্ণ মানটা 0 আসবে। এখন দেখো আমাদের সেকেন্ড স্টেপে কি বলছে x belongs to a হলে এর প্রকৃত উপসেট নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে আমরা এই স্টেপটা মুছে ফেলবো অর্থাৎ দেখো এই এখানে বলছে x যদি এর সদস্য হয় অর্থাৎ x এর যে মানগুলো পেলাম 1 2 3 এটা এর সদস্য হলে তাহলে এর মানটা হবে 1 2 3 সেই এর আমরা প্রকৃত উপসেট বের করব। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো আচ্ছা দেখো আমরা কি লিখলাম যেহেতু x belongs to a সুতরাং আমরা বললাম a = 1 2 3 এখন আমরা এর প্রকৃত উপসেট বের করব। তাহলে বের করার আগে আমরা আগে উপসেট সমূহ বের করে নেব। তাহলে কিভাবে লিখব দেখো a এর উপসেট সমূহ হচ্ছে আমরা প্রথমে নেব ফাঁকা সেট তারপরে 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 1 2 তারপর নেব আমরা 1 3 তারপর নেব আমরা 2 3 তারপর নেব আমরা 1 2 3 1 2 3 4 5 6 7 8। কিন্তু এখন দেখো আমাদেরকে বলছে প্রকৃত উপসেট আমরা জানি কোন সেট নিজে নিজের উপসেট হতে পারে না সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এর উপাদান 1 2 3 আছে আর এখানে 1 2 3 তো এই উপাদানটা বাদে বাকি যতগুলো উপাদান থাকবে তারাই হবে এ সেটের প্রকৃত উপসেট। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে এ সেটের প্রকৃত উপসেট সমূহ হচ্ছে প্রথমে আমরা লিখলাম ফাঁকা সেট 1 2 3 1 2 1 3 2 3 অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7 অর্থাৎ একটু উপাদান কম যেমন আমরা যখন উপসেট হয়েছিল সেটা কিন্তু সমর্থন করছিল 2n কে আর যদি প্রকৃত উপসেট বলে তার সমর্থন করবে কিন্তু দেখো 2n - 1 কে। পরীক্ষার সময় বিভিন্ন আসতে পারে যদি বলে যে এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে সে আসতে পারে আর যদি বলে প্রকৃত উপসেট তখন বলবে 2n - 1 কে সমর্থন করে সেটা যেহেতু এখানে নাই আমি বুঝাই দিলাম অনেক সে আসতে পারে তোমরা এইভাবে করবা। তাহলে আমরা এবার চলে যাচ্ছি আমাদের গ নাম্বার প্রশ্নে। তাহলে দেখো তোমরা
আচ্ছা দেখো এখন আমাদের গ নাম্বারে কি বলা আছে, যেমন এই প্রশ্নটাই দেওয়া আছে এখানে f of y y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 y ইনটু 1 মাইনাস y আমাদেরকে দেখাতে বলছে f of y ইনভার্স ইকুয়াল টু f of 1 মাইনাস y। তাহলে আমরা প্রথমে এই পার্টটা দেখাবো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো সবাই, f of y ইনভার্স ইকুয়াল f of 1 বাই y। তাহলে এখন এই ক্ষেত্রে যেখানে যেখানে y আছে আমরা তার পরিবর্তে 1 বাই y ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা লিখব এখানে y কিউব, তাহলে আমরা লিখব 1 বাই y তার উপরে কিউব 3 1 বাই y স্কয়ার, এবার এখানে আছে প্লাস 1। একই রকম এই y এর পরিবর্তে আমি লিখব 1 বাই y 1 মাইনাস এই y এর পরিবর্তে হবে 1 বাই y। এখন 1 এর উপরে কিউব, আচ্ছা তাহলে আমরা f of 1 বাই y, তো আমাদের যেখানে y আছে আমরা তার পরিবর্তে 1 বাই y বসালাম, 1 বাই y এর উপরে কিউব মাইনাস 3 ইনটু y যেখানে আছে আমরা 1 বাই y দিয়ে স্কয়ার প্লাস 1। এভাবে আমরা এখানে y এর পরিবর্তে 1 বাই y 1 মাইনাস এখানে y এর পরিবর্তে 1 বাই y। এখন আমরা এখানে কি করতে পারি, 1 এর উপরে কিউব দিলে 1 আর y এর উপরে কিউব দিলে হবে এখানে y কিউব। সুন্দর করে লিখি আমরা মাইনাস 1 এর উপরে স্কয়ার দিলে 1, 3 আর 1 গুণ করলে 3, নিচে হবে y স্কয়ার প্লাস 1 আর এখানে 1 বাই y, আমাদের লসাগু হবে y, y আর 1 গুণ করলে y মাইনাস y দ্বারা y কে ভাগ করলে 1, 1 গুণ করলে 1। এবারে দেখো আমাদের একই রকম এখানে y কিউব y স্কয়ার লসাগু হবে আমাদের এখানে y কিউব। তাহলে y কিউব দ্বারা y কিউব কে ভাগ করলে 1, 1 গুণ করলে 1 মাইনাস y স্কয়ার দ্বারা y কিউব কে ভাগ করলে একটা y থাকবে, তাহলে এখানে হবে 3y প্লাস y কিউব আর 1 গুণ করলে হবে এখানে y কিউব। এবারে আমরা এই y আর y গুণ করলে হবে এখানে y স্কয়ার, আর আমরা উপরে দেখতে পাচ্ছি 1 আর এটা গুণ করলে হবে এখানে y মাইনাস 1। এবার সাজাই লিখি আমরা y কিউব মাইনাস 3y প্লাস 1 ডিভাইড বাই y কিউব ইনটু নিচের y স্কয়ার উপরে দাও আর উপরের y মাইনাস 1 নিচে আসবে। এখন y স্কয়ার দ্বারা y কিউব কে ভাগ করলে একটা y থাকবে, সাথে y মাইনাস 1 আর এখানে y কিউব মাইনাস 3y প্লাস 1। এবার আমাদের পরবর্তী পার্ট অর্থাৎ f of 1 মাইনাস y। তাহলে এখানে আমরা একটা কাজ করব, দেখো আমাদের যেখানে যেখানে y আছে তার পরিবর্তে আমরা এই 1 মাইনাস y বসাবো। 1 মাইনাস y কিউব 3 1 মাইনাস y হোল স্কয়ার প্লাস 1 1 মাইনাস y সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস y সেকেন্ড ব্র্যাকেট 1। এখন এটা সূত্র নেব আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র, অর্থাৎ তাহলে কি হবে দেখো 1 এর উপরে কিউব সূত্রের 3 1 স্কয়ার y 3 1 y স্কয়ার মাইনাস y এর উপরে কিউব 3। আমরা ডাইরেক্ট সূত্র লিখে দেব a মাইনাস b হোল স্কয়ার 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার আর এখানে আছে প্লাস 1 আর এদিকে আমাদের 1 মাইনাস y 1 মাইনাস 1 মাইনাস বলেছে প্লাস y। তাহলে এক্ষেত্রে আমাদের 1 এর উপরে কিউব দিলে 1 3 আর 1 স্কয়ার দিলে 1 মানে 3y প্লাস 3y স্কয়ার, কারণ 3 আর 1 গুণ করলে 3 আর 3y স্কয়ার মাইনাস এখানে হবে y কিউব মাইনাস 3 দ্বারা গুণ করলে মাইনাস 3 মাইনাস মানে প্লাস 6y মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস এখানে হবে 3y স্কয়ার, এখানে হবে প্লাস 1 1 মাইনাস y 1 কাটা যাচ্ছে y। এবারে দেখো এই মাইনাস 3y স্কয়ার প্লাস 3y স্কয়ার কাটা যাচ্ছে, এখানে হলো মাইনাস y কিউব, এখানে প্লাস 6y মাইনাস 3y থাকবে হলো প্লাস 3y আর এখানে 1 আর 1 যোগ করলে 2 মাইনাস 3 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 1 আর এখানে আমাদের y ইনটু 1 মাইনাস y। আমরা এখানে মাইনাস সাইন কমন নেব, মাইনাস সাইন যদি আমরা কমন নিই এখানে হবে y কিউব, এখানে প্লাস হবে মাইনাস 3y আর এই মাইনাস 1 হয়ে গেল প্লাস 1 আর এখানে মাইনাস সাইন কমন নিলে আমরা কি পাবো, এই মাইনাস y হয়ে গেল প্লাস y আর এই প্লাস 1 হবে মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা এই মাইনাস মাইনাস কাটতে দিলে হবে কি y কিউব মাইনাস 3y প্লাস 1 আর এখানে হলো y ইনটু y মাইনাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের f of y ইনভার্স যেটা আছে অর্থাৎ y কিউব মাইনাস 3y প্লাস 1, এখানে উপরে লবে তাই আছে, হরে আছে y ইনটু y মাইনাস 1, এখানে y ইনটু y মাইনাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং f of y ইনভার্স ইকুয়াল টু f of 1 মাইনাস y SHOWED। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা
যদি তোমরা এই অঙ্ক দুইটা করো তাহলে এইভাবে এর সাথে মিল রেখে তোমরা টেস্ট পেপার থেকে বোর্ডে যে অঙ্কগুলো আসছে সেগুলো করবা। আশা করি তোমরা পারবা অনেক অঙ্কই। তাহলে এরপরে আমরা এই তোমাদের অধ্যায় 2 এর সেট অফ ফাংশন নিয়ে আরও কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আশা করি আর এই চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।